প্রিয় দর্শক, বিডিআর হত্যাকাণ্ডের বেশ কিছুদিন আগে থেকেই বিডিআর সৈনিকরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দফায় দফায় বৈঠক করেছিলেন। বিডিআর স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে এ বিষয়টি উঠে এসেছে। আজ আমরা তদন্ত রিপোর্টের সে অংশটুকু আপনাদের জানাবো। অবহেলিত লাঞ্ছিত হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার জনগণের আসন আমাদের পাশে আসুন, আমরা ইনশাল্লাহ। এবং মহিলার বাড়িতে জাতীয় দলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা উদ্দেশ্যে বলতে চাই, আপনি আসুন, আমাদের সমস্যা সমাধান করুন এবং জাতিকে সুন্দরভাবে একটি সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত করুন। ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশকে জীবন দিয়ে হলেও রক্ষা করবো। জয় বাংলা, জয় বাংলা। 2008 সালের জাতীয় নির্বাচনের আগে ঢাকা 9 আসনের আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস তার প্রচারণার নামে বেশ কয়েকবার পিলখানার জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন। এ তথ্যের সূত্র কয়েদি সাক্ষী নম্বর 14 সিপাহী মোহাম্মদ সেলিম রেজা, কয়েদি সাক্ষী নম্বর 25 ঝাড়ুদার আব্দুল হাকিম এবং বিডিআর সাক্ষী নম্বর 3 বিডিআর মসজিদের পেশ ইমাম মরহুম মৌলানা সিদ্দিকুর রহমানের স্ত্রী কামরুন নাহার শিরিন। তাদের এক একজনের দেয়া তথ্য মতে ব্যারিস্টার তাপসের সাথে বৈঠকে থাকতেন লেফটেন্যান্ট কর্নেল ফোরকান, প্রাক্তন অধিনায়ক 13 রাইফেল ব্যাটালিয়ন, মেজর রেজাউল ইসলাম, প্রাক্তন উপ অধিনায়ক 13 রাইফেল ব্যাটালিয়ন এবং সিপাহী মঈনুদ্দিন। মেজর রেজাউল ইসলামের সাথে সিপাহী মঈনুদ্দিনের বেশ ভালো সম্পর্ক ছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়, মসজিদে নামাজ শেষ হলে লেফটেন্যান্ট কর্নেল ফোরকান মুয়াজ্জিনকে বলতেন যে আপনি জানালা বন্ধ করে চলে যান, আমাদের কথাবার্তা শেষ হলে দরজা বন্ধ করে আমরা চলে যাব। সূত্র কয়েদি সাক্ষী নম্বর 14 সিপাহী মোহাম্মদ সেলিম রেজা। তবে এই বিষয়টি লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমেদ ও মেজর রেজাউল ইসলাম উভয়ই তাদের সাক্ষ্যে অস্বীকার করেছেন। সূত্র সাক্ষী নাম্বার 107 লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমেদ এবং সাক্ষী নাম্বার 117 মেজর রেজাউল ইসলাম। মৌলানা সিদ্দিকুর রহমান পিলখানায় কেন্দ্রীয় মসজিদের ভারপ্রাপ্ত পেশ ইমাম ছিলেন। তার স্ত্রী কামরুন নাহার শিরিনের ভাষ্যমতে তার স্বামী তাকে বলেছেন যে 2008 সালের ডিসেম্বর মাস থেকেই ফজলে নূর তাপস পিলখানার সেন্ট্রাল মসজিদে কয়েকজন সৈনিক এবং ডিএডি পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সাথে বৈঠক করতেন। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার পর তিনি তার স্বামীকে একদম ভেঙে পড়তে দেখেন এবং বলতে শোনেন, এখন আমি বুঝতে পারছি কেন তারা মসজিদে বৈঠক করেছিল। মসজিদে দুনিয়াবি কথা বলা একদম আমি পছন্দ করতাম না, কিন্তু আমাকে বের করে দিয়ে তারা কথা বলতো। এখন বুঝতে পারছি কেন তারা এসব করত। এই তথ্যের সূত্র বিডিআর সাক্ষী নম্বর 3 কামরুন নাহার শিরিন। এই ডিসেম্বর মাস থেকে প্রতি শুক্রবার আমাদের মসজিদে আসতো, আইসা নামাজ পড়ে তারপর বলতো কি, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আপনারা যান, মুয়াজ্জিন সাহেব আপনি পরে এসে একটু মসজিদে আটকাইয়েন, আমরা একটু কথা বলি। কিছু লোক নিয়ে উনি মসজিদের মাঝখানে বসে কথা বলতো, চারপাশে দরজা আটকাইয়া। তাই ওগুলো বাইরে থেকে শোনার কোনো কায়দা নেই, শোনা যেত। আমাকে হুজুর যখন বাসায় আসছে দরবার হল থেকে, তারপরে মানে উনি ঘরে পায়চারি করে আর মানে পান খায় আর পাগলের মতো করতেছে যে এইসব কাহিনীর জন্য হয়েছে। এসব তো আমাদের সৈনিকরা করবে না, কখনোই আমাদের সৈনিকরা অফিসারের উপরে আক্রমণ করবে না। যেভাবে গুলি করতে করতে ভিতরে ঢুকে গেছে, আর একজন হিন্দিতে কথা বলে, ইংলিশে কথা বলে, কমেন্ট করে ওদেরকে। 2008-এর নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার দিন ব্যারিস্টার ফজলে নূর তাপস পিলখানার 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করে পিলখানার ভিতরে দরবার হলের পাশের মাঠে একটি জনসভার মতো করেছিলেন। সেই সভায় 200 জনের মতো বিডিআর সদস্য অংশ নিয়েছিল। সেখানে ব্যারিস্টার তাপস বলেন যে আপনাদের তো অনেক দাবি দেওয়া এবং
অভাব অভিযোগ আছে, তবে এখানে সব কথা আলোচনা করা যাবে না। আপনারা আমার চেম্বারে আসবেন। এর কিছুদিন পরই 10-15 জন বিডিআর সদস্যের একটি দল তোরাব আলী ও তার ছেলে লেদার লিটনের নেতৃত্বে ব্যারিস্টার তাপসের চেম্বারে দেখা করেন। এ তথ্যের সূত্র কয়েদি সাক্ষী নম্বর 14, সিপাহী মোহাম্মদ সেলিম রেজা। বিডিআর সৈনিকদের সাথে ব্যারিস্টার ফজলে নূর তাপসের যোগাযোগের মাধ্যম ছিল যুবলীগের নেতা জাকির, লেদার লিটন এবং আওয়ামী লীগের নেতা তোরাব আলী। তোরাব আলীর বরাতে নায়েক শেখ শহীদুর রহমানের ভাষায় শেখ সেলিম ও তাপস অনেকবার তোরাব আলীকে ডেকে বিডিআরের সৈনিকদের অবস্থা এবং দাবি দেওয়ার কথা জিজ্ঞেস করেছেন। এরপর শেখ সেলিম তোরাব আলীকে দায়িত্ব দিয়েছেন বিডিআর সৈনিকদের দাবি দেওয়া সম্পর্কে আরও খোঁজ খবর নিতে এবং তাদের সাথে বৈঠকের ব্যবস্থা করতে। সে সময় শেখ সেলিমের সাথে ব্যারিস্টার তাপসও উপস্থিত ছিলেন। নায়েক শেখ শহীদুর রহমানকে তোরাব আলীর দেয়া এই সব তথ্য অনুযায়ী শেখ সেলিমের সাথে বিডিআর সৈনিকদের পরিকল্পনা হয়েছিল মূলত অফিসারদের জিম্মি করার। এরপর সোহেল তাজ এবং শেখ সেলিমের উপস্থিতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের 24 জনের একটি কিলার গ্রুপের সাথে বৈঠক হয়। ব্যারিস্টার ফজলে নূর তাপসের উপর দায়িত্ব ছিল কিলার সহ বিডিআর সৈনিকদের নিরাপদে পালানোর সুযোগ করে দেওয়ার। ভারতীয়দের সাথে বৈঠকের পর পুরো পরিকল্পনা সাজানো হয়েছিল এবং সমন্বয় করার জন্য তাপসের বাসায় বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, লেদার লিটন এবং তোরাব আলী। সেখানে যখন জানানো হয় যে অফিসারদের হত্যা করা হবে, তখন তোরাব আলী সেখানে আপত্তি করে। তোরাব আলী বলেন যে অফিসারদের হত্যা করা যাবে না। তখন শেখ সেলিম তাকে মুরব্বি সম্বোধন করে বলেন, আপনার তো বয়স হয়েছে, আপনার আর এর মধ্যে থাকার দরকার নেই, আপনার ছেলে আমাদের সাথে থাকলেই হবে। 44 রাইফেল ব্যাটালিয়নের সিও কর্নেল সামস এই বিষয়গুলো জানতেন এবং তিনিও শেখ সেলিম এবং তাপসের সাথে দেখা করার ব্যাপারে সৈনিকদের সহায়তা করেছেন। তদন্ত রিপোর্টে এ তথ্যের সূত্র হিসেবে কয়েদি সাক্ষী নম্বর 24 অর্থাৎ নায়েক মোহাম্মদ শেখ শহীদুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। ঝাড়ুদার আব্দুল হাকিম অন্তত 3 দিন দেখেছেন যে ফজলে নূর তাপস ডিএডি তৌহিদের সাথে এবং আরও সৈনিকদের সাথে নামাজের পরে মসজিদের ভেতরে বৈঠক করেছেন। ফজলে নূর তাপস মাঝে মাঝে ভোট চাইতে পিলখানায় আসতেন এবং ভোটের দিনও পিলখানায় এসেছিলেন। ভোটের দিন অনেক সৈনিক সহ ঝাড়ুদার আব্দুল হাকিমকেও জড়িয়ে ধরে নৌকা মার্কায় ভোট দিতে অনুরোধ করেছিলেন তাপস। কয়েদি সাক্ষী নম্বর 25 ঝাড়ুদার আব্দুল হাকিম তার সাক্ষ্যে এ তথ্য জানিয়েছেন। 2008 সালের নির্বাচনের পরে 44 রাইফেল ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম চৌধুরী কমান্ডিং অফিসার বা অধিনায়ক হিসেবে বদলি হয়ে আসেন। সিপাহী সেলিম যেহেতু অফিস ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন, তাই লেফটেন্যান্ট কর্নেল শামস তাকে চিনতেন। একদিন 44 রাইফেল ব্যাটালিয়নের বাস্কেটবল গ্রাউন্ডে লেফটেন্যান্ট কর্নেল শামস সিপাহী সেলিমকে ডেকে বলেন, তোমরা তো তোমাদের দাবি দেওয়ার কথা বলেছিলে, কিন্তু কোনো কাজ তো হলো না। তোমরা শেখ সেলিমের সাথে দেখা করো। তোমাদের সাথে শেখ সেলিমের দেখা করার ব্যবস্থা আমি করে দিচ্ছি। ওই সময় লেফটেন্যান্ট কর্নেল শামস শুধু সিপাহী সেলিমকেই ডেকেছিলেন, আর কেউ তার সাথে ছিল না বলে জানিয়েছেন কয়েদি সাক্ষী নম্বর 14 অর্থাৎ সিপাহী মোহাম্মদ সেলিম রেজা। পরবর্তীতে সিপাহী সেলিম এবং সিপাহী মঈনুদ্দিন সহ 20-22 জন শেখ সেলিমের বনানীর বাসায় 13 ফেব্রুয়ারি 2009 তারিখে দেখা করেন। সিপাহী সেলিমের 164 ধারা জবানবন্দি অনুসারে সেখানে গিয়েছিলেন সিপাহী মঈনুদ্দিন, ল্যান্স নায়েক শাহাবুদ্দিন, সিপাহী কাজল, হাবিলদার মনির, সিপাহী আয়ুব, সিপাহী মেহেদি, সিপাহী সাজ্জাদ, সিপাহী আরপি রেজাউল, প্রিম কোচিং সেন্টারের জাকির,
ডিএডি হাবিব ও ডিএডি জলিল। সিপাহী মঈনুদ্দিন শেখ সেলিমের বাসার গেইটে লেফটেন্যান্ট কর্নেল শামসের কথা বলতেই সবাইকে গেস্ট রুমে বসতে দেয়া হয় এবং কিছুক্ষণ পর শেখ সেলিম সেখানে নেমে আসেন। শেখ সেলিমের কাছে মঈনুদ্দিন তাদের দাবি দেওয়া, যেমন বিডিআরের নিজস্ব অফিসার চাই, ডাল ভাতের দুর্নীতি, 100% রেশন, বিদেশ মিশন ইত্যাদি তুলে ধরে। এসব আলোচনা শেষে শেখ সেলিম মঈনুদ্দিনকে বলেন যে তিনি সবকিছু প্রধানমন্ত্রীকে জানাবেন এবং প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেলে তা তাদেরকে জানানো হবে। শেখ সেলিম আরও বলেন, তোমরা অফিসারদেরকে জিম্মি করে রাখবে, এরপর কি কি করতে হয় তা আমরা করব। তোমাদের দাবি দেওয়া কিভাবে আদায় করতে হয় আদায় করে দিব। এসব তথ্যের সূত্র কয়েদি সাক্ষী নম্বর 14 সিপাহী সেলিম রেজার 164 ধারার জবানবন্দি। সিপাহী সেলিম রেজা শেখ সেলিমের বাসা থেকে চলে যাওয়ার পর ওই দিনই সোহেল তাজের নেতৃত্বে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এবং শেখ সেলিমের নিজস্ব কিছু লোকজন নিয়ে বিডিআর সংক্রান্ত আরও একটি বৈঠক হয়। 22 বা 23 ফেব্রুয়ারি সিপাহী মঈনুদ্দিনকে শেখ সেলিম জানায় যে প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। এ তথ্যের সূত্র কয়েদি সাক্ষী নম্বর 14 সিপাহী সেলিম রেজা। ফজলে নূর তাপস 161 ধারায় দেয়া জবানবন্দিতেও স্বীকার করেছেন যে তার কাছে বিডিআর সদস্যরা দাবি দেওয়া নিয়ে এসেছিলেন। তিনি বিডিআর সদস্যদের দাবি দেওয়ার কথা প্রধানমন্ত্রীর কাছে জানাবেন বলে আশ্বাস দিয়েছিলেন এবং পরবর্তীতে নিশ্চিত করেছিলেন যে তিনি দাবি দেওয়ার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। সূত্র ব্যারিস্টার ফজলে নূর তাপসের 161 ধারার জবানবন্দি। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স NSI এর তৎকালীন সহকারী পরিচালক AK আসাদুজ্জামান টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা TFI সেলে কাজ করার সময় বিভিন্ন জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে শেখ সেলিম ব্যারিস্টার তাপস, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, জনাব জাহাঙ্গীর কবির নানকের সাথে বিদ্রোহের আগে বিডিআর জওয়ানরা নিয়মিত সাক্ষাৎ করেছেন। শেখ সেলিম তখন আর্মি অফিসারদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে বলেছিলেন, জওয়ানরা দাবি দেওয়া আদায়ে 2-1জনকে মেরেও ফেললে সমস্যা নেই। এ তথ্যের সূত্র NSI সাক্ষী নম্বর 1 AK আসাদুজ্জামান। 15 ফেব্রুয়ারি 2009 তারিখে সন্ধ্যায় ডিএডি হাবিবের গাড়িতে করে সিপাহী সেলিম, ডিএডি জলিল, ডিএডি হাবিব এবং আরও কয়েকজন বিডিআর সৈনিক তেজকুনি পাড়ায় হোটেল ইম্পেরিয়ালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সাথে দেখা করতে যায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে না পাওয়ায় তারা পরের দিন স্বরাষ্ট্রমন্ত্রীর বেইলি রোডের বাসায় যায়, কিন্তু সেই দিনও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়নি। এভাবে 2-3 বার চেষ্টার পরেও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে না পেরে তাদের 55টি দাবির একটি দাবিনামা স্বরাষ্ট্রমন্ত্রীর APS এর কাছে দিয়ে আসেন। 23 ফেব্রুয়ারি 2009 তারিখ সিপাহী সেলিম স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে APS এর কাছে দেয়া তাদের দাবি দেওয়ার ব্যাপারে আলাপ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানান যে তিনি দাবিগুলো দেখার সময় পাননি। এ তথ্যের সূত্র কয়েদি সাক্ষী নম্বর 24 নায়েক শেখ শহীদুর রহমানের 164 ধারায় দেয়া জবানবন্দি। আনিসুজ্জামানের নেতৃত্বাধীন জাতীয় তদন্ত কমিটির প্রতিবেদনেও 51টি দাবি সম্বলিত একটি দাবিনামা সংযোজিত রয়েছে। 25 ফেব্রুয়ারির আগেই ফজলে নূর তাপসের অফিসে বিদ্রোহ ও হত্যাকাণ্ডের চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়। তোরাবালির দেয়া তথ্য অনুযায়ী শেখ সেলিমের সাথে বিডিআর সৈনিকদের পরিকল্পনা হয়েছিল মূলত অফিসারদেরকে জিম্মি করার। আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে বৈঠকের পরে তোরাবালির মাধ্যমে বিদ্রোহ ও হত্যাকাণ্ডের উদ্দেশ্যে বিডিআর সদস্যদের মাঝে বিপুল পরিমাণ টাকা বিতরণ করা হয়। এ তথ্যের সূত্র ভিডিও সাক্ষ্য দেয়া সাক্ষী নম্বর 94 মেজর ফয়েজ উল বারী রাজন এবং শহীদ পরিবারের সাক্ষী নম্বর 11 লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমানের কন্যা ডক্টর ফাবলিহা বুশরা। 25 ও 26 ফেব্রুয়ারি 2009 তারিখের ঘটনার আগে
মেজর পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ মেজর খন্দকার আব্দুল হাফিজকে বেশ কয়েক শুক্রবার জুম্মার নামাজের পরে ডিএডি নাসিরের সঙ্গে অফিসার বাসভবনের পাশে দাঁড়িয়ে কথা বলতে দেখেছেন। একবার ডিএডি জলিলও সেখানে ছিলেন। এমনকি মেজর রওশনুল ফিরোজ মেজর খন্দকার আব্দুল হাফিজকে একদিন জিজ্ঞাসা করেছিলেন ডিএডি নাসির মেজর হাফিজের আত্মীয় কিনা। উত্তরে মেজর হাফিজ বলেন ডিএডি নাসিরের সঙ্গে তার শুধু পরিচয় আছে। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 66, লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ। 25 ও 26 ফেব্রুয়ারি 2009 তারিখের পূর্বে হত্যাকারী সিপাহীদের বৈঠক। 24 ফেব্রুয়ারি 2009 তারিখ সন্ধ্যায় 44 রাইফেল ব্যাটালিয়নের মাঠে সিপাহী মঈনুদ্দিন, 13 রাইফেল ব্যাটালিয়নের সিপাহী শাহাদাত ও সিপাহী রুবেল, 44 রাইফেল ব্যাটালিয়নের সিপাহী মিজান, সিপাহী হাসিবুল, সিপাহী কাজল সহ 14-15 জন সিপাহী একসাথে হন। সেখান থেকে 5 নম্বর গেট দিয়ে বের হয়ে আনুমানিক 100 গজ সামনে একটি টিন শেডের বিল্ডিং এর খালি বাসাতে 30-35 জন মিলে একটি মিটিং করে। ওই আলোচনায় সিদ্ধান্ত হয় 25 ফেব্রুয়ারি 2009 তারিখ সকাল 7টায় সবাই 44 ব্যাটালিয়নের মাঠে সমাবেত হয়ে কোট ও ম্যাগাজিন লুট করে অফিসারদের জিম্মি করা হবে। অফিসারদেরকে রাইফেলস পাবলিক স্কুল ও কলেজে জিম্মি করে রেখে সরকারের কাছ থেকে দাবি আদায় করা হবে। এ তথ্যের সূত্র কয়েদি সাক্ষী 14 সিপাহী মোহাম্মদ সেলিম রেজা ও কয়েদি সাক্ষী নম্বর 22 সিপাহী মোহাম্মদ কাজল আলী 164 ধারার জবানবন্দি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আপনাদের আমরা জানাবো তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের জন্য বিডিআর ইউনিফর্ম তৈরি করার তথ্যসহ আরও গুরুত্বপূর্ণ তথ্য। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।